আসলে প্রাপ্তি প্রত্যাশা দুই জিনিস, এটা সাধারণত এক হয় না। এই একটা জায়গায় এসে দেখবেন আমি পাচ্ছি যে মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের যা প্রত্যাশা ছিল প্রাপ্তি তার চেয়ে বেশি। আমরা সবাই খুশি, সব কিছু মিলে তো এক, সবাই তো এক পাল্লায় হবে না, সবার কষ্ট তো একরকম হবে না। বাট যা করছে সরকার, বিএনপি সরকার, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী প্রধান এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সবারই প্রচেষ্টার ফসল এটা। তো সবাই চাইছে এটা হোক। আমাদের মধ্যে মেজর জাহিদ মারা গেছে খুব দুঃখজনকভাবে। তো লাশটা কোথায়, এক্স্যাক্টলি কোথায়, তার মিসেসও জানে না। তাকে যতটুকু সম্মান দেওয়া দরকার, যতটুকু ক্ষতিপূরণ দেওয়া দরকার, সেনাপ্রধান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রী সেভাবে করছেন। আমরা সবাই খুশি, সবাই খুশি। আমরা চাই এই ধরনের অপকর্ম আগামীতে না হয়, রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। তো এই জন্যে বলবো আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। আপনারা দেখবেন 4টা খলিফার নামে 4টা ব্যাটালিয়নের কোম্পানির নাম করা হয়েছে। এটা বেশ গর্বের জায়গা। ওইভাবেই কিন্তু সেনা অফিসাররা গড়ে ওঠে তার অতীত ইতিহাস নিয়ে। এটা সুন্দর পদক্ষেপ। এবং এই সরকারের সামরিক বাহিনী উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করতেছেন। আপনার টার্কি সহযোগিতা, চাইনিজ সহযোগিতা, পাকিস্তান সহযোগিতা এটা দরকার, প্রয়োজন হয়ে দাঁড়াইছে। ভারত আমাদের মাথার উপরে উঠে গেছে, এখন ফেলে দিতে চাইলেও ফেলাতে পারতেছি না। এখন আমাদের সত্যিই দরকার সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ করা, জনগণ সহ। সেনাবাহিনী ঐক্যবদ্ধ হলে হবে না, সমগ্র জনগণকে নিয়ে করতে হবে। আমরা সেই প্ল্যাটফর্মের জন্য কাজ করতেছি। এক একজনের দর্শন এক এক রকম হইতে পারে। বিএনপির এক হবে, জামাতের এক হবে, এনসিপির এক হবে, অন্যান্য দলের ভিন্ন ভিন্ন হবে, বাট দর্শন এক। দেশ আমাদের, এটা নিয়ে ভাবতে হবে এবং সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। আপনি এই সেনাবাহিনীকে সম্মান না দেন, আপনি দেশের সার্বভৌমত্ব নিয়ে সমস্যায় পড়বেন এবং সে জীবন দিয়ে আসি কাজ করবে। তা আপনারা আমাদের সহযোগিতা করলে ইনশাআল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। ভুল ত্রুটি থাকবেই, আমরা সেটা অ্যাড্রেস করব এবং সেনাবাহিনীর যাতে নতুন প্রজন্মের সাথে মিশতে পারে, উন্নত বিশ্বের সাথে মিশতে পারে। ভারতের কী আছে সেটা দিয়ে মূল্যায়ন করলে হবে না, আমাদের উন্নত বিশ্বের সাথে সেই সমরাস্ত্র আমাদের দরকার। সেগুলি যেন হয়, কোনো বাধার যেন এরা আঘাত কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটা আমরা চাইব। বর্তমান যে আমাদের যে দীর্ঘদিনের এই যে 17 বছরের বঞ্চনা, কষ্ট, দুঃখ, এইভাবে হ্যান্ডেলিং, এটা আমরা আসলে মেনে নিতে পারিনি। এখন সেনাপ্রধান, নিরাপত্তা উপদেষ্টা খুব ভালো কাজ করছেন। এটা দেখে অনেক লোক উৎসাহী হবে। আমাদের পারিবারিকভাবে অনেক ফ্যামিলি সেনাবাহিনীতে আসতে চায় না, এর কোনো স্বাধীনতা নাই, অন্য কিছু নাই বলা হয়। এগুলি সব রাজনীতিবিদরা যদি সৎ থাকে, ভালো থাকে, কোনো সমস্যা হয় না। সেনাবাহিনী দেশের, কোনো দলের না। আমার মনে হয় রাজনীতি যদি এটা বুঝে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দুটা পার্ট। একটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের সাথে, বলুন প্রায় 300-র উপরে যারা, এটি কি শুধুই রাজনৈতিক ছিল নাকি কাউকে কাউকে আসলে লঘুভাবে গুরুদণ্ড দেওয়া হয়েছে কিনা? আর আরেকটা পার্ট হচ্ছে, এখন যেহেতু আপনাদের 150 জনকে দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা প্রাপ্য ছিল সেগুলো দেওয়া হয়েছে, এটি আসলে অপব্যবহার হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? দেখেন, অপব্যবহারও কিছু নাই। আমি লঘুভাবে গুরুদণ্ড সেনাবাহিনীদের হয়, সেনাবাহিনী অপরাধটাকে কঠিনভাবে দেখা হয়, যেটা প্রচলিত সংবিধানে অনেক সুযোগ সুবিধা আছে, সেনাবাহিনী সেটা নাই। এখন আপনার দণ্ড যদি রাজনীতিভাবে ব্যবহার করেন, আমার দণ্ডের কথাই বলবো, আমি ভারত বিদ্বেষী, আমি রয়ের সাথে সাপোর্ট করি নাই, আমাকে ওইভাবে হ্যান্ডেল করা হয়েছে। আমার কথা হলো, আমরা কিন্তু বেসামরিক সদস্য অফিসার যারা বিসিএস তাদের মতন না। আমরা 2টা বছর 2.5 বছর এই একটা পরিবেশেই থাকি। আমাদের বন্ডেজটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডেজটা কাজে লাগাতে পারিনি, সেটা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর ম্যাসাকার
আমরা চেয়ে চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নাই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। আমাদের এই সহকারী জিয়াউল হাসান, সে মেজর থেকে মেজর জেনারেল, এই গুম খুন করে, এটা কি মনে করেন কার অবক্ষয়? রাজনীতিবিদদের অবক্ষয়ের জন্য আজকে এই অবস্থা হয়েছে? গুম খুনের জন্য তো মেজর জেনারেল দরকার পড়ে না। তা আমি মনে করি আমরা সত্য কথা বলবো, দেশের পক্ষে থাকবো। রাজনীতিবিদ রাজনীতি কাজ করুক, আমরা ওইখানে হস্তক্ষেপ করব না। আপনি আপনার পক্ষে থাকেন, কিন্তু আপনারা এত বেশি বাড়াবাড়ি করে নিজের ঐক্য থাকেন না বলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বাধ্য হয় জনস্বার্থে। এটা উচিত না। আপনারা নিজেদের সংশোধন করেন, নিজেরা এক জায়গায় বসেন, আলোচনা করে সমাধান করেন। সেনাবাহিনী কখনই আপনাদের কাছে দাঁড়িয়ে যাবে না। আর আপনার যদি ভারত প্রেম থাকে তাহলে আপনার কিছুই বলার নাই আমার। আমি এই পরিবেশে এগুলি নিয়ে বলতে চাই না। স্যার, এই 15 বছরে কি মাত্র 150 জন, মেসেজটা কি এরকম গেল? মানে এটা কি ভাই, আর একটু ক্লিয়ারেন্স দরকার কিনা? অবশ্যই 150 জন্য আরও আছে অনেক। আপনার অনেক অফিসারের আত্মীয় বিএনপি করতো, আওয়ামী লীগ সরকার, তার প্রমোশনে দেওয়া হয় নাই। সে ভদ্রলোক আবেদনই করে নাই, সে মেনেই নিয়েছে। ঠিক আছে, যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য আছে ভাই, আপনারা একটু আলোচনা করেন, দেখবেন পাবেন অসংখ্য। তো কতজন আবেদন করবে, কতজন তার এই ক্ষতিপূরণ হবে? সরকারের এই প্রজ্ঞাপনে স্যার মেসেজ কি যে আমার 15 বছরে 150 জন, সেটা ক্লিয়ারিফিকেশন? না, 150 জন না, আরও 150 জন না, আরও অনেক হবে। সেকেন্ড স্টেজটা শুরু করবে আবার। অনেকেরটা অ্যাড্রেস করতে পারে নাই, অনেকে বিদেশে চলে গেছে। তারপর বড় সমস্যা হচ্ছে আমাদের এই মোবাইল ফোনটার জন্য অনেক অনৈতিক কর্মকাণ্ড জড়ায় গেছে অনেক অফিসার। আমি আপনাদের মাধ্যমে বলি সকল অফিসারকে, তোমরা দেশের জন্য নিবেদিত। নারী নিয়ে অনৈতিক সম্পর্ক, পরিবারের বাইরে বা যেটা বলা হয় পরকীয়া, এইসব কর্মকাণ্ড মোবাইলে যেটা হয় আর কি, এগুলি জড়ায় পড়ে। কেন জড়ায় পড়ে? তার মূল জায়গায় সে নাই, তার ট্রেনিংয়ের মধ্যে রাখেন নাই, যার জন্য সে এইসব করার চিন্তা করে। আমাদের সেনা অফিসাররা, সাধারণত কমান্ডিং অফিসাররা নিজের অফিসারদেরকে দেখে রাখেন কোনো অনিয়ম করে কিনা। আমাদের মিসেসদেরও এই দায়িত্ব আছে কোনো রকম। এগুলি থেকে আমরা সরে গেছি, যার জন্য বিবাহ করার পরও অনেক অফিসার অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় গেছে। আইনের ফাঁক ফোকরে হয়তো অনেক সুবিধা পাওয়া যায়, আর সেনাবাহিনীতে এগুলি দেয় না। তা আমি মনে করি আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, কোনো সমস্যা কখনো হবে না। স্যার, যারা অনৈতিক কাজে গেছে এটা তো স্যার সেনাবাহিনীর একদম যুগ যুগ ধরে আগে থেকে, ওগুলো তো হিসাবটা আলাদা, ওনারা তো আবেদনও করবে না বা আসবে না। কিন্তু স্যার আমার প্রশ্নটা যে স্যার এই যে 150 জন দেওয়া হলো এবং আর কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হলো না, তাইলে কি আপনি র্যাবে ছিলেন স্যার? র্যাবের সময় যে এতজন অফিসার, এই শত শত অফিসার, ওনারা কোথায়? ওনাদের তো স্যার 15 বছরের প্রমোশন দেন। দেখেন, আপনি যদি আপনার সমস্যাটা না বোঝেন, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি কিছু করার নাই। আপনাকে একবারে বলতে হবে। আমার অনেক জেনারেল ব্রিগেডিয়ার বলতে হাসিন আমার এই অবস্থা হচ্ছে, কিন্তু আপনি আবেদন করেন না কেন? এগুলি আমাদের মধ্যে কালচার নাই। কিন্তু আর্মিতে আমরা এইভাবে অবস্থা। আমরা হিলটাক্সে মনে করে আমরা এই দুর্গম পাহাড়ে একটা ছনের ঘরে থাকি, কিন্তু আমি ওই হাউস রেন্ট পাই না। আমরা এটাই অভ্যস্ত। আমার পাশাপাশি বিডিআরে থাকলে কিন্তু ওই অফিসার হাউস রেন্ট পায়। আমরা এই টাকা পয়সার ব্যাপারে একটু লজ্জাবোধ করি, এটা আমার অফিসার সুলভ কাজ না। এরকম অনেক অফিসার আছে, আবেদন করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি এটা থাকবে। যারাই চাবে তাদের নিজের অবস্থান পরিষ্কার করবে, ইনশাল্লাহ হবে। বাট সবাই যদি মনে করে, দেখেন ভাই, আমি কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল দেওয়া হয়েছে, আমি তো লেফটেন্যান্ট কর্নেল খুশি ছিলাম, অসুবিধা নেই, রিটায়ারমেন্টে যাবো, তো সবাই তো জেনারেল হবে না। বাট নির্মম অত্যাচারের মাত্রা এত বেশি হয়েছে, টু মাছ, এটা গ্রহণ করা যায় না। চাকরিরত অবস্থায় আমি গুম। ভাবেন তো পাকিস্তানে আমি এটা করছি কিনা। তারপরে আমি আসলাম, জেলখানায় পাঠাই আমার শান্তি হন নাই, ওখানে আমার জুলুম করছেন। আপনি খালি মানদণ্ড, আমাদের অবক্ষয়টা কোন লেভেলে গেছে যে শহীদ জিয়ার স্ত্রী, মা সমতুল্য খালেদা জিয়া, প্রধানমন্ত্রী, তাকে আপনি জোর করে ক্যান্টনমেন্ট দিয়ে বের করে দিয়েছেন। জেনারেলরা কইছিলেন। আমি বলবো এই কথায় আজকে সবাই আমরা সবার অবস্থান বুঝি, সত্য কথা বলি, সোজা হয়ে দাঁড়াই, সবার প্রতি সম্মান রাখি। দেশটা আমাদের, দেশটা রাজনীতিবিদদের না, সমগ্র জনগণের। আমরা আমাদের দায়িত্ব পালন করব একদম সঠিকভাবে, অন্য কোনোভাবে না। দীর্ঘদিন পর যে একটা মূল্যায়ন হলো, এটা সেনাবাহিনীর প্রতি কীরকম বার্তা দেবে বলে আপনি মনে করেন?
এটা সেনাবাহিনী মনের পজিটিভ বার্তা দেবে। কোনো অফিসার তো বলতে পারবে না হাসিন স্যারের প্রতি বেশি করা হয়েছে, কেউ বলতে পারবে না আমার সম্বন্ধে। আমার কোনো 28 বছর চাকরিতে ভাই আমার কোনো পানিশমেন্ট নাই, আমার বলা নাই কওয়া নাই। গোপালগঞ্জের এক ব্রিগেডিয়ার দিয়ে আমার জেলে বাড়া দিলেন, বললেন নাকি? কোনো সাক্ষী আমার বিপক্ষে বলে নাই, কেন বিচার করলেন আপনি? এবং টান দিলে সে বিচার হয়ে যাবে অবৈধ, সেনাবাহিনী পূর্বে বিতর্কে। এগুলি আমরা চাই না। যে লোকটা এত বছর কাজ করছে, আপনি বুঝতে চাবেন যে কী হয়েছে ঘটনাগুলি, কোনো কিছু অ্যাড্রেস করা হয়নি। একজন বলে দিলেন তারেক সিদ্দিকী এটা করেন, হাসিনা বললেন এটা করেন, ওনা করে বসলেন। এটা তো কাম্য না। আপনি বিডিআর ইস্যুটাই দেখেন না, সেনাপ্রধান দাঁড়ায় আছে গর্দবের মতো, কোনো কাজ করেন নাই। এটা তো আমরা চাই, এই সেনাপ্রধান আমরা চাই না। সেনাপ্রধান যদি আমাকে নিরাপত্তা না দিতে পারে, এই সেনাপ্রধান থাকার দরকার নেই। সেনাপ্রধান আমাকে যাই করুক, বাট উনি আমার নিরাপত্তা দিবেন, তাহলে আমি কাজ করবো কীভাবে? মানুষের মনোবল ভেঙে যায়, মনোবল ভেঙে গেলে ওই সেনাবাহিনী যুদ্ধ করতে পারে না। যে বিগত 17 বছর আপনাদের একেবারে কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন অনেকের চাকরি গেছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। আমরা বিভিন্ন ইভেন্ট কভার করেছি, তারা অভিযোগ দিয়েছে ইভেন্ট সম্পৃক্ততা পাইছে, হাবিজাবি বানায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এই যে নতুন সরকার গঠন হইল, এখন এই কয়েক মাসে আপনার অবজারভেশনটা কি, যে প্রশাসনকে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে কিনা, যদি করা হয় এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? ভাই, প্রশাসন নৈতিক দায়িত্ব থাকতে হবে সবার। আজকে একটা বিপ্লব হয়েছে, উচিত ছিল এই সেক্রেটারিগুলো বের করে দেওয়া। তারা তো কোনো কথা বলে নাই, প্রতিবাদ করে নাই। হাসিনা কেন ফ্যাসিস্ট হইল? এই সেক্রেটারিদের জন্য, এই জেনারেলদের জন্য তাদের প্রতিবাদ করা দরকার ছিল। আজকে পানিশমেন্ট হচ্ছে কনস্টেবলের। কেন? কনস্টেবল বলতেছে আমি ছিলাম ওখানে কিন্তু গুলি করি নাই। বলে না, তুমি তো প্রতিবাদ করো না, প্রতিরোধ করো না, তাকে বাধা দাও নাই। তাহলে এদের কী হবে? এদের বিচার হওয়া উচিত। অ্যাটলিস্ট আমরা শিখি এটা অন্যায়। আইনটাই তো আমরা ভালো করে জানি না। সৃষ্টির সেরাজীব মানুষ, একে আপনারা ওইভাবে হ্যান্ডেল করা উচিত, যাতে এই ধরনের অন্যায় অনাচার না হয়। এখন মনে করেন প্রত্যেকটা মানে কি গোয়েন্দা সংস্থা নিয়ে অনেক আপত্তি আপনারা জানেন। ডিজিএফআই নিয়ে ডিজিএফআই জায়গায় কাজ করবে, সে হস্তক্ষেপ করবে না, যতটুকু আমি জানি। এবং তাকে দেশটাকে ভালোবাসতে হবে। ডিজিএফআই থেকে ভয় পাবে ভারত, আমি ভয় পাবো কেন? আপনি ভয় পাবেন কেন? আপনি সরাসরি নেবেন নিজেকে, স্যার এই জিনিসটা শুনলাম একটু বলেন। কিন্তু এই যে আতঙ্ক থেকে সরে আসতে হবে। জনগণ আতঙ্কিত হবে না সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর দেশের জন্য, পুলিশ দেশের জন্য। এই জন্য আমাদের অনেক রিফর্ম করতে হবে। ইনশাল্লাহ রিফর্ম এক এক করে হবে। স্যার, কোন প্রেক্ষাপটে তাদেরকে বিতাড়িত করা হয়েছে? হ্যাঁ, কোন প্রেক্ষাপটে তাদেরকে মূলত বিতাড়িত করা হয়েছে? বেসিক্যালি রাজনৈতিক হস্তক্ষেপ জন্য এগুলি হয়েছে। এখন যদি বলেন হ্যাঁ আমার শ্বশুরবাড়ির জামাতে আমি সেগুলি আনিই নাই, জামাতের সদস্য, আমার বাবা বিএনপি করতো, চাচা বিএনপির এমপি ছিল, হ্যাঁ আমার চাচা বিএনপির এমপি ছিল, শহীদ জেল এমপি ছিল, আমি তো সেই জন্য বিএনপির কোনো সুবিধা দিই নেই। আমার ব্যক্তি আমি কী করছি? আপনি যদি বলেন যত সেনাবাহিনী হোক, সেনাবাহিনী ভোট দিচ্ছেন না, কোনো না কোনো দলে ভোট দিচ্ছেন, বাট তাকে অপরাধী বলা যাবে যে তুমি এই দলে কেন দিচ্ছ? এটা তো না। আপনার কঠোর কর্মকাণ্ডে কখনো আমরা কাউকে বিশেষ সুবিধা দিতে পারবেন না, নিরপেক্ষ থাকবেন। আর নিরপেক্ষ না থাকা মহান আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ হবেন। থ্যাংক ইউ। ভাই।